জলঙ্গির পাড়ে চলছে বেআইনি কারবার। কৃষ্ণনগরে পুকুর কাটা হচ্ছে, নদী বাঁধ থেকে মাটি বেমালুম চুরি হয়ে যাচ্ছে। বলা হচ্ছে নাকি স্নানঘাট তৈরি করা হবে, আর সেই জন্য এই মাটি চাচ্ছে। আমার সঙ্গে সমীর রয়েছেন সরাসরি। সমীর, কিভাবে মাটি চুরি হচ্ছে একটু যদি বলতে পারো। দেখো তো, কয়েকদিন আগে আমাদের কাছে খবর আছে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র কদমতলা ঘাট, তার ঠিক পাশেই নদীর বাঁধ কেটে একটা পুকুর নির্মাণ করা হচ্ছে। এবং সেই খবর পেয়ে গতকাল আমরা যখন যাই তখনও দেখছি বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু মাটি কাটার যন্ত্র দিয়ে সেখানে মাটি কাটা চলছে এবং ট্র্যাক্টরে করে সে মাটি পাচারও করা হচ্ছে। তা খোঁজ দিয়ে জানতে পারলাম ওই এলাকারই যে কাউন্সিলর তৃণমূলের পলাশ দাস, তিনি নাকি নিজের দায়িত্বে এই কাজটা করাচ্ছেন। এরপরে আমরা পলাশ দাসের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান গত পৌর নির্বাচনের সময় তিনি এলাকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা স্নানের ঘাট নির্মাণ করে দেবেন, কিন্তু পৌরসভা থেকে কোনো আর্থিক সাহায্য না পাওয়ায় তিনি নিজের উদ্যোগে এই কাজটা করছেন। কিন্তু এইটা নিয়ে কিন্তু স্থানীয় যে পরিবেশবিদরা রয়েছে তারা কিন্তু সরব হয়েছে। তাদের দাবি এইভাবে নদীর তীরে কিন্তু পুকুর খনন করা যায় না, কেননা এর ফলে যে বাঁধটা রয়েছে সেই বাঁধ দুর্বল হয়ে পড়বে, বন্যার আশঙ্কা দেখা দেবে এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ, এবং এর জন্য ইরিগেশন দপ্তর বা প্রশাসনের অনুমতিও লাগে। তা আমরা এই পরিপ্রেক্ষিতে ভূমি দপ্তরের কাছে যোগাযোগ করেছিলাম। ভূমি দপ্তর জানিয়েছে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানও জানিয়েছে যে এই বিষয়টি তিনি জানেন না এবং সম্পূর্ণ যেটা করছে বেআইনি এবং অবৈধ, এবং যা করছে সেই কাউন্সিলর নিজেই করছে এবং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে চেয়ারম্যান। অতনু, ধন্যবাদ। নদীর পাড়ের যে অঞ্চলটা, যেটা নদীর স্বাস্থ্য রক্ষা করে এবং নদীর বাস্তুতন্ত্র রক্ষা করে, সেই ইকোটোন নষ্ট করা হচ্ছে। এই বিষয়টা আমরা বারবার প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তারপরেও এই ঘটনা ঘটছে। আমরা জানি না এটা উন্নয়নের কাজ কিনা, আমরা জানি না এটা কোনো ব্যক্তিগত উদ্যোগ কিনা, কিন্তু যাই হোক না কেন, বাঁধের এত কাছে এবং নদীর পাড় বরাবর এতটা জায়গা যেভাবে খনন করা হচ্ছে, আমাদের কাছে অন্তত আপাত দৃষ্টিতে যে এটা ভালো হচ্ছে না। এটা নদীর স্বাস্থ্য আরও খারাপ হবে, নদীটা আরও ক্ষতিগ্রস্ত হবে। জলঙ্গিকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই এই বিষয়টা এই সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে, ইরিগেশন, মৎস্য দপ্তর, অন্যান্য যে দপ্তর, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অ্যাকচুয়াল ওইটা আমাদের স্নানের ঘাট ছিল। এখন যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ওখানে স্নান করে যাওয়ার উপক্রম ছিল না। জানানো হয়েছিল আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে, কাজ শুরু হয়েছিল কিন্তু তারপরে কাজটা থমকে গিয়েছে। ওই জায়গাটা গর্তটা নোংরা হয়েছিল, ওটাকে পরিষ্কার করে পাটটাকে বাঁধিয়ে দেওয়া হলো যাতে মানুষজন যেতে পারে। নোংরা যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে নয় এটা আমাদের, যেহেতু আমি ইলেকশনের সময় অনেকজনকে অনেক কথা দিয়েছিলাম, আপাতত ধরতে পারেন আমাদের পকেটের পয়সা দিয়ে কাজটা করাতে হচ্ছে। কিন্তু যে কারণে রাজনীতি বেছে নিয়েছিলাম সেই পরিপূর্ণ কাজ করতে পারছি না কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি থেকে, সেরকম ভাবে সারা আমাদের দেয় না। না, এটা কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে তো কিছু করা হচ্ছে না। আর যদি কিছু হতো তাহলে তো আমি অর্ডার দিতাম না। এগুলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করেননি। উনি যদি ব্যক্তিগত উদ্যোগে করেন সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি করছেন কি কে করছে আমি সেটাও আমি জানি না। আমি ইরিগেশনের ডিপার্টমেন্টকেও জানাবো এবং আরো এডিএম হোক ডিএম হোক তাদেরকেও আমি জানাবো, যাতে ও ব্যবস্থা গ্রহণ করে যে কে বা কারা এবং কেন করছে। আমি খোঁজ নিয়ে দেখবো বিএলওর কাছে কোনো অনুমতি নিয়েছে কিনা। আর চরের ল্যান্ড হচ্ছে ভেস্টেড ল্যান্ড, তো কাজে এটা তো আমাদের অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। প্লাস হচ্ছে নদীর বুকে যদি হয় সেটা ইরিগেশন দপ্তরেরও দেখার বিষয় আছে। তো আমরা এটা যে আমাদের বিএলওর এসডিওরও আছে ওদেরকে নির্দেশ দিচ্ছি যে তদন্ত করে দেখবে, যদি না আইন মেনে হয়ে থাকে তো আইনানুগ যা ব্যবস্থা নেওয়া। ওদিকে রাজ্য সড়কের পাশ থেকে মাটি চুরি হচ্ছে। মেটালি চালসা যে রাজ্য সড়ক, তার পাশে যে জমি, সেই জমি থেকে মাটি হাওয়া করে দেওয়া হচ্ছে। রকি রয়েছে আমার সঙ্গে এখান থেকে সরাসরি। রকি, কিভাবে এখান থেকে মাটি চুরি হচ্ছে? মেটলি ব্লকের অন্তর্গত আইবিল যে চা বাগান রয়েছে, সেই চা বাগানের পাশে রাজ্য সড়কের পাশে কিন্তু বিস্তীর্ণ এলাকা সরকারি জমি রয়েছে এবং সেই সরকারি জমিতে কিন্তু দিনে দুপুরে মাটি চুরি হয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র, এমনটাই অভিযোগ করেছে এলাকার বিজেপি নেতারা। আর অভিযোগের তীর কিন্তু শাসক দলের তৃণমূল নেতাদের দিকেই। তাদের মদতেই সেখান থেকে ট্রলিতে ডাম্পারে করে গাড়িকে গাড়ি মাটি কিন্তু অন্যত্র চলে যাচ্ছে এবং সমস্তটা দেখে কিন্তু প্রশাসন চুপ হয়ে রয়েছে। কারণ
সেই এলাকার প্রশাসন এবং তৃণমূল নেতারা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে, যার ফলে বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না। এই কারণেই কিন্তু বিজেপি তারা সরব হয়েছেন এবং অভিযোগ করেছেন তৃণমূল নেতারা অর্থপ্রতভাবে জড়িত এবং আধিকারিকরাও একাংশের আধিকারিকরা এর সঙ্গে জড়িত থাকার ফলে এই মাটি চুরি বন্ধ হচ্ছে না। তারা দাবি করেছে যে অবিলম্বে যেন এই মাটি চুরি বন্ধ হয়, নাহলে বৃহত্তর আন্দোলনে তারা যাবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত অভিযোগকেই অস্বীকার করেছে তৃণমূল। এবং যখন আমরা এই বিষয়ে সেই এলাকার বিএলআর সঙ্গে কথা বলতে যাই, বিএলআরও ক্যামেরার সামনে কোনো বক্তব্য না দিলেও তিনি জানিয়েছেন বিষয়টি তার কানে এসেছে এবং তারা খতিয়ে দেখছে এবং পদক্ষেপ নেবে। অতনু, ধন্যবাদ। ये जगह टोटली ग्रैंड फ्लेवर का नीचे सरकारी जमीन घोषित किया हुआ है। प्राय 400 ट्रैक्टर से ऊपर यहाँ से माटी काट के यहाँ से लिया गया है। ये हमारा सब जो पावर स्टेशन बन रहा है सामने इलेक्ट्रिसिटी का, उसमें माटी फिलिंग का काम हो रहा है। और पुलिस का कैंप का जमीन का नीचे से नाक का तले से माटी चोरी हो रहा है। पुलिस का नजर यहाँ नहीं आया है, ब्लॉक प्रशासन का नजर नहीं आया है, बीएलआरओ का नजर नहीं आ रहा है। तो हम लोग क्या सोचे, यहाँ पे सब नेता का माध्यम से ये सब हमारा सरकारी ऑफिसर भी मिली भगत है कि हमारे बीजेपी बंधु ने जो एलिगेशन लगाया है, उन्होंने वो उनके पास ना कोई प्रूफ है, तो आप उस प्रूफ के साथ आइए, आप जहां कंप्लेन करना है करिए। अगर आप बिना प्रूफ के एलिगेशन लगाएंगे तो हम भी आपको छोड़ के बात नहीं करेंगे। आज एक गवर्नमेंट का विद्युत दफ्तर का एक बड़ा पावर हाउस बन रहा है, अगर कोई भी इलीगल काम हो रही है तो जरूर प्रशासन अपना काम अपने तरीके से जरूर करेंगे, स्टेप लेंगे। সবসময় যে মাটি চুরি করে পার পাওয়া যায় তা কিন্তু নয়। ঝাড়গ্রামে যেমন আর্থ মুভার আটক করে মাটি বোঝাই লরি আটক করলো প্রশাসন। কিভাবে? আগে থেকে খবর ছিল, অভিযোগ ছিল তো দীর্ঘদিন ধরে। কোথাকার ঘটনা ঝাড়গ্রামের জানবো। রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজু, দেখো, তুমি প্রথমত বলে রাখি, এই কৃষ্ণবান্ধ এলাকা থেকে অবৈধভাবে মাটি চলছিল, আর জমি থেকে সেই মাটি তুলে সেখান থেকে পাচার করা হচ্ছিল। এই খবর অনেক আগেই বিএলআর কাছে গিয়ে পৌঁছেছিল, কারণ দীর্ঘদিন ধরে এখান থেকে অবৈধভাবে মাটি পাচার হচ্ছিল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে বিএলআর গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে একটি জেসিপি এবং ট্রাক্টরকে আটক করা হয়। আর বাকি যে সমস্ত গাড়িগুলো ছিল তা ভূমি দপ্তরের আধিকারিকদের গাড়ি দেখেই সেখান থেকে চম্পট হয়। আর এরপরেই ঘটনাস্থলে গিয়ে সেই গাড়িকে আটক করে এবং সেখানেই জরিমানা করা হয়। প্রায় 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে, এমনটাই জানা গেছে ভূমি দপ্তর সূত্রে। ইতিমধ্যে ভূমি দপ্তর সূত্রে এও বলা হয়েছে, অবৈধভাবে যদি কোথাও মাটি কেটে এভাবে পাচার করা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলার পরেই বিভিন্ন জায়গায় যেমন বালি এবং অন্যান্য জায়গায় যেমন জঙ্গল কেটে যে সমস্ত জঙ্গলের কাঠ পাচার হচ্ছিল, ঠিক তেমনই ভাবে মাটি যে পাচার হচ্ছিল সেই খবরও মুখ্যমন্ত্রীর কাছে ছিল। সেক্ষেত্রে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। সেই বার্তার পরেই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি এবং যে মাটি কারবারিরা রয়েছেন তাদেরকে পাকড়াও করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন ভূমি দপ্তর। ইতিমধ্যে ভূমি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তিনি এটা জানিয়েছেন যে জেলা জুড়েই আমাদের এই অভিযান চলছে। সেক্ষেত্রে কোথাও যদি কোনো রকমের কোনো এই ধরনের অসাধু কাজ দেখেন বা অবৈধভাবে মাটি বা বালি চালানো হয় সেক্ষেত্রে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে। অতনু, ধন্যবাদ। মাটি কার কে নিয়ে যাচ্ছে, কে কাটছে, কে এখানে কাটছে? আমার জমির মালিক। জমির মালিক পারমিশন আছে এইভাবে জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন? কে বা কারা আমরা তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি, কিন্তু তারপরে যখন আমরা খবরাখবর পাই, দেন এন্ড দেয়ার আমাদের অফিসার্স এবং ডিস্ট্রিক্ট থেকে হায়ার অফিসিয়ালসরা এসেছিলো এবং সেই মতো করে আমরা ফিল্ড ইনভেস্টিগেশন করি এবং মেজারমেন্ট করে দেখা যায় যে মোটামুটি একটা ভলিউমেরই মাটি ওখান থেকে এক্সট্রাক্ট করেছে ইলিগেলি। তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানার বন্দোবস্ত করি। কতটা জরিমানা করা হয়েছে? আমরা ইনিশিয়ালি 50,000 আমরা করেছি আর কি। ঘাটালের বিখ্যাত মেলা ক্ষুদিরাম মেলা, দীর্ঘদিন ধরে এই মেলা হয়ে আসছে। সেই মেলাই এখন অনিশ্চয়তার মুখে। কেন, কোথায় জট, জানবো বিরতির পর। পাশের সমীক্ষা করতে গিয়ে দেগঙ্গার একটা গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে, শীতপুর গ্রাম পঞ্চায়েতে 37 জন এমন মানুষের নাম রয়েছে ওই তালিকায় যারা আদপেও আবাসের বাড়ি পাওয়ার যোগ্য নন। আমার সঙ্গে জিয়াউল রয়েছে। জিয়াউল, এই যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে এমন মানুষও রয়েছেন যার দোতলা বাড়ি, তারপরেও আবাসের তালিকায় তার নাম। এই যে 37 জন, এই 37 জন কি প্রভাবশালী কেউ, নাকি ভুল করে তাদের নাম উঠে গেছে,
নাকি টাকা খাওয়াতে হয়েছে নাম তোলার জন্য? একদম, দেখো তুমি যেমনটি তিনটে প্রশ্ন করলেন, অর্থাৎ তারা প্রভাবশালী, তারা টাকা দিতে পারছেন না বা টাকা দেবে বলছেন, এরকম ভুরি ভুরি অভিযোগ অবশ্যই রয়েছে। কিন্তু দেগঙ্গার সোয়াই শেষপুর গ্রাম পঞ্চায়েতের যে শেষপুর গ্রাম রয়েছে সেখানে 37 জনের আবাসের নাম এসেছিল, কিন্তু সেই নাম কেটে বাদ দেওয়া হয়েছে লিস্ট থেকে। কেন বাদ দেওয়া হয়েছে? তারা নাকি প্রভাবশালী, তারা নাকি বড় লোক, তাদের নাকি একটা দুতলা বাড়ি। কিন্তু আজ দেখা যাচ্ছে কারোর বাড়ি তিরপলের বাড়ি, কারোর বাড়ি টালির বাড়ি, কিন্তু তারা বারংবার আবেদন করেছেন। আবেদন করার পরেই কিন্তু তাদের আবাসে নাম এসছে, কিন্তু কে বা কারা তাদের আবেদন আবার কি নামের পরেও সেই নামগুলো কেটে বাদ দিলেন, সে প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ এই 37 জন হতদরিদ্র গরিব তারা একাধিকবার আবেদন করেছেন, আবেদনের পরেই কিন্তু আবাসের নাম এসেছে, কিন্তু নাম আসার পরেও সেই নামগুলো বাদ দেওয়া হলো। কিন্তু ওই গ্রামে প্রায় 72 জনের আবাসের নাম এসেছিল, তাদের মধ্যে যাদের বাকিগুলো রয়েছেন তাদের একতলা দুতলা বাড়ি, কেউ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, শাসক দল ঘনিষ্ঠ, তারা তাদের নাম কিন্তু কেটে বাদ যায়নি আবাস থেকে, ফলে তারা কিন্তু তার নাম রয়েছে। কিন্তু যে 37 জনের নাম বাদ গেছে তারা হচ্ছে হতদরিদ্র গরিব, তারা একাধিকবার আবেদন করার পরে অন্যদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য এই 37 জনের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদের বাড়ি তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে, তার কারণ যে আবাসের আধিকারিকদের এই 37 জন কিন্তু একাধিকবার বিডিও অফিসে গিয়ে তারা আবেদন করেছেন যে তারা গরিব মানুষ, তাদের ভাঙা বাড়ি, টালির বাড়ি, অথচ তারা আবাসের নাম থেকে বাদ গেছে। তারপরে কিন্তু বিডিও একটি ইনকোয়ারি টিম সেই গ্রামে পাঠায়। দেখা যাচ্ছে সেই ইনকোয়ারি টিম যিনি এসছেন তারও স্পষ্ট বক্তব্য, 37 জনের মধ্যে অধিকাংশই কিন্তু আবাসের ঘর পাওয়ার যোগ্য, কিন্তু কোন তারা এই আবাসের নাম তালিকা থেকে বাদ দিল সেটাও তিনি বিস্মিত হয়েছেন, এবং তিনি চেষ্টা করবেন যাতে আবাসের ঘর এই 37 জন পায়, এটাও তিনি বলছেন। কিন্তু এলাকার মানুষ এটাও বলছেন তারা সেটা যেন হয়। ধন্যবাদ। যার সাধ্য বাড়ি তারা পাচ্ছে, আমরা গরিব আমরা পাচ্ছি না। কতবার পেয়েছে তারা? তারা কেউ পেয়েছে 2বার, কেউ পেয়েছে 3বার, কেউ ঘরের টাকা পেয়ে ঘর করেও নি, ঠিক আছে, টাকা খেয়ে নিয়েছে, এরকমও আছে আমাদের পাড়ায়। যারা গরিব মানুষ পাবার উপযুক্ত তাদের নাম বাদ দিয়েছে। যাদের মানে পাকা বাড়ি, 2তলা বাড়ি, 1তলা বাড়ি, মাঠে 10-20 বিঘে সম্পত্তি আছে, তারা মানে 2বার পেয়েছে, আবার পাবে, এরকম লিস্টে নাম আছে। যাদের 2তলা 3তলা বাড়ি আছে তারা পাচ্ছে, যারা আগে 2বার করে 3বার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে। এই আমার বাড়ির অবস্থা, কিন্তু আমরা পাচ্ছি না। 37টা অভিযোগ আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে। সেই বেসিসে আমরা স্টেপ নিয়েছি। পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে, এই অভিযোগটা এদের প্রত্যেকের মধ্যেই দেখলাম, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখলাম একই অভিযোগ। তাদের লিস্টে নাম আসেনি, নেই। যদি তাদের লিস্টে নাম থাকতো তাহলে আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যেত, কিন্তু লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারছি না। ঘাটালের ক্ষুদিরাম মেলা একেবারে শুরুতেই জমি জটে, এই মেলার ভবিষ্যৎ অনিশ্চিত। কেন? আমার সঙ্গে সুকান্ত রয়েছে, সরাসরি একবার কথা বলবো। সুকান্ত, ক্ষুদিরাম মেলা নিয়ে দোলাচল কেন ঘাটালে? দেখো, তোমাদের ঘাটালের রাধানগর এলাকায় ক্ষুদিরাম ক্লাবের পক্ষ থেকে এই যে ক্ষুদিরাম মেলা, এটি কিন্তু 20 বছর ধরে চলে আসছে। তাদের দাবি যে মাঠে তারা মেলা করছে ওই মাঠে তারা 20 বছর ধরেই মেলা করে আসছেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু কয়েক বছর ধরেই ওই জায়গাতে কয়েকজন আপত্তি জানিয়ে আসছেন এবং তারা এই নিয়ে আদালত পর্যন্ত গিয়েছেন। আদালত থেকে এখন রায় দেওয়া হয়েছে যে ওই জায়গায় কোনোভাবেই মেলা করা যাবে না। এই নিয়ে কিন্তু চরম সমস্যায় পড়েছেন ক্ষুদিরাম মেলার সদস্যরা, কারণ মেলার জন্য তারা মেলার স্টল থেকে মঞ্চ সবই বাঁধা হয়ে গিয়েছে। এখন তারা চাইছেন যে আদালত কোন রকমের মেলার অনুমতি দিক, তারপরে বিষয়টি যা মেলার সিদ্ধান্ত নেবে আদালত সেটা কিন্তু তারা মেনে নেবেন। কিন্তু যারা অভিযোগ করেছেন তারা চাইছেন যে তাদের ব্যক্তিগত জায়গা, সেই জায়গায় কোনোভাবেই মেলা করা যাবে না। তারা আদালতের এই রায়ে কিন্তু খুশি। অপরদিকে মেলা কর্তৃপক্ষ তারা দাবি করছেন এই মেলার যে জায়গা, সেই জায়গায় যারা অভিযোগ করেছেন তাদের জায়গা নয়। এখন দেখার মেলার ভবিষ্যৎ, মেলা কোন দিকে যায় বা মেলা ওই মাঠে হয় কিনা। কতগুলো ধন্যবাদ। আমাদের জায়গায় জোরপূর্বক ক্ষুদিরাম মেলা করছে, আমরা নিশ্চিত করা সত্ত্বেও আমাদের কোনো কথা শুনেনি, আর সেই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়া কোনো রকম ওখানে কিছু করা যাবে না। আমরা চাই এই মেলার যে সমস্ত প্যান্ডেল হয়ে গেছে এগুলি যত তাড়াতাড়ি সম্ভব খুলে দিলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। এই মেলাটা আমাদের দীর্ঘ প্রায় 16-17 বছর, 20 বছরের মতো মেলাটা হয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ করে
ওরা কোর্টে যে মামলা করেছে যে এই জায়গাটা আমাদের বলে, কিন্তু সেই জায়গার উপরে দাঁড়িয়ে আমাদের অলরেডি কোর্টে কেস চলছে। মেলা আমরা করব, তারপরে এবারে মহামান্য আদালত যেটা আমাদেরকে রায় দিবে সেটা আমরা মাথা পেতে নেব।